এবার জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত বিএনপি সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কে এই আলোচিত লুৎফুজ্জামান বাবর? 2001 থেকে 2005 সাল পর্যন্ত ভারত বাংলাদেশ বর্ডার এতই করা ছিল যে বেগম খালেদা জিয়াকে বলা হয় ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করতে। ওনার রিপ্লাই, কিন্তু আমার বাবর পাগলাকে বুঝাবে কে? তারেক রহমান 2003-এর একটা ইন্টারভিউতে বলেছিল বাংলাদেশের আয়তন আরো বাড়বে। তার সময়ের অনেক কিছুই হয়তো ভুলে যাওয়ার কথা নয়, চলনে বলনে তিনি ছিলেন অন্যদের চেয়ে আলাদা। যুক্তরাষ্ট্র তো বরাবরই ভুল করে আসছিল। ওরা এই সাউথ ইস্ট এশিয়াটাকে তারা ভারতের কাছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, লুৎফর রহমান বাবরকে কিন্তু জেল থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, এমনটা জানিয়েছে গণমাধ্যম। এবং হঠাৎ কেন তাকে ছাড়িয়ে দিল, সেই সাথে সাথে নতুন একটি সংগঠন ভারতকে হুমকির মুখে রেখেছে, এমনটা জানিয়েছে গণমাধ্যম। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন গোপালগঞ্জ নিয়ে কিন্তু কিছু চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বিএনপিরা। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাও। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। আরেকটা প্রশ্ন, এই যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসছে, প্রতিবারে আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প আসে ভারত হয়ে তারপরে আসে। গত লাস্টবার যখন এসেছে তখন আপনি নিশ্চয়ই নির্বাচনের আগে, নির্বাচনের মনে হয় নির্বাচনের কয়েকদিন আগে এসে একটা চিঠি ধরাই দিল, যখন আর কোনো কিছু ছিল না, নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেটের আগে বিএনপির হাতে একটা চিঠি ধরে দিল, জাতীয় পার্টির হাতে একটা চিঠি ধরে দিল। তো আসলে ওনার আসার উদ্দেশ্য কি? মানে উনি আসে মানে কোনো একটা ঘটনা ঘটে, আর ভারত হয়ে কেন আসে? আচ্ছা, এই ডোনাল্ড রুলা হচ্ছে, প্রথমে বুঝতে হবে যুক্তরাষ্ট্রের এই সাউথ ইস্ট এশিয়ার তাদের যে পলিসি, এটা বুঝতে হবে। যুক্তরাষ্ট্র তো বরাবরই ভুল করে আসছিল। ওরা এই সাউথ ইস্ট এশিয়াটাকে তারা ভারতের কাছে বর্গা দিয়ে দিয়েছিল, ঠিক আছে? তাদের নীতিটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিটা দেশ নিয়ে আমাদের আলাদা আলাদা করে করার সময় নেই, বা অর্থ বা সময় আমরা ব্যয় করতে চাই না। এই সাউথ ইস্ট এশিয়ার বর্গাটা দিয়ে দিলাম, আমরা সাবকন্ট্রাক্ট করে দিলাম ভারতের কাছে। তারা কিন্তু গত নির্বাচনের আগ পর্যন্ত তারা আন্তরিকভাবে চেষ্টা করেছিল যে চীন থেকে বাংলাদেশকে সরাতে হলে, বাংলাদেশ থেকে চীনের বলয় থেকে বের করে নিয়ে আসতে হলে হাসিনাকে চাপ সৃষ্টি করতে হবে। এবং তারা কিন্তু, হাসিনার চেহারা কিন্তু কালো হয়েছিল। হাসিনার মন্ত্রী এই কাওয়াকাদের থেকে আরম্ভ করে তার আইনমন্ত্রী আনিস থেকে আরম্ভ করে সবাই বলেই বসেছে যে প্রধানমন্ত্রী তো ক্ষমতা হস্তান্তর করবেন, কিন্তু তারা একটা প্রক্রিয়ার মাধ্যমে করবেন। তারা কিন্তু স্বীকার করে নিয়েছিল, তারা কিন্তু ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। এই সময় এই ডোনাল্ডরা ভারত চলে গেল, ভারতে গিয়ে আবার তাদেরকে ম্যানেজ করে ফেললো। ম্যানেজ করেই সাথে সাথে তারা চলে গেল 7ই জানুয়ারির নির্বাচন হাসি খুশি ঠেলায় ধাক্কায় করলো ভারতের সাহায্যে স্বৈরাচারী হাসিনা। তখন কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করে, খর্ব করে, বাংলাদেশের জনগণের অধিকারকে অপমান করে, খর্ব করে এই যুক্তরাষ্ট্র ভারতের হাতে বাংলাদেশের গোলামি ভারতের কাছে দিয়ে গেছে। সুতরাং এই ডোনাল্ডকে আপনি বা বাংলাদেশিরা বিশ্বাস করে না। এই জন্য বাংলাদেশিদের চোখ খুলে দিচ্ছি। এই ডোনাল্ড যখনই আসে, ভারত হয়ে আসে, ভারতের কাছ থেকে, জমিদারের কাছ থেকে পরামর্শ নিয়ে কি করতে হবে। যেহেতু হাসিনার সাথে বা বাংলাদেশের সাথে ভারতের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এই ডোনাল্ড আসছে এই বিবাহটাকে কোনোভাবে আবার ফিরিয়ে আনা যায় নাকি, এই গার্লফ্রেন্ডটাকে আবার কখনো কোনোভাবে জোড়া লাগানো যায় নাকি, এই জন্য ডোনাল্ড আসছে। তাই আমি বলেছি এই ডোনাল্ড আসছেই হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করতে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা দুর্বলতা রয়ে গেছে এইখানে। যেহেতু এত বছর ধরে যুক্তরাষ্ট্র ওনার সফর সঙ্গী, উনি দুনিয়াতে যত কাভারেজ পেয়েছেন, যত কিছু করেছেন, যুক্তরাষ্ট্র ওনার সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যালাই, মানে সবচেয়ে স্ট্রংগেস্ট পার্টনার। এটাকে আমি খারাপ করতে দেখছি না। ওনার পার্টনার ছিল উনি যেটা করছিলেন এতদিন অ্যাজ এ গ্রামীণ ব্যাংক, এটা হিসেবে। কিন্তু বাংলাদেশের প্রশ্ন যখন আসে, এটাকে ইংলিশে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে আপনি একটা অফিসের চেয়ারম্যান বা সিইও, সেই অফিসে যদি আপনি চাকরি দেন, আপনার সন্তানকে একটা পদে দেন, একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেন, এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ আপনি তখন আপনার সন্তান আত্মীয় হওয়ার কারণে কোম্পানির পলিসি হিসাবে তার উপর কোনো কাজ করতে পারবেন না, তার বিরুদ্ধে কোনো কাজ করতে পারবেন না। একইভাবে আন্তর্জাতিক দৃষ্টিতে দেখলে, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে উপদেষ্টা আর ডোনাল্ড রুরা এসে দেখা করেন ওনার সাথে, তখন এখানেই হয়ে দাঁড়ায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ আমেরিকার সকল ডেমোক্রেটস, প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টন, বারাক ওবামা, জো বাইডেন, সবাই কিন্তু ডক্টর ইউনূসের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তখন যখন ডোনাল্ড রুরা একটা প্রস্তাব নিয়ে আসবে,
ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে উনি কি মাথা তুলে দাঁড়াতে পারবেন? উনি কি বলতে পারবেন না আমরা এটা করতে পারবো না, কারণ এটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এবং দেশের প্রতিরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন? যেই দিন উনি বলতে পারবেন আমি সেই দিন ওনাকে দাঁড়িয়ে স্যালিউট করবো। গ্রামীণ নোবেল পেয়েছে সেটার জন্য অনেকে সম্মান করি, কিন্তু দেশের প্রশ্ন যখন আসে আই এম সরি, আমি মাটির 1 ইঞ্চি সার্বভৌমত্ব স্বাধীনতার 1 ইঞ্চি 10টা নোবেল প্রাইজ পেলেও কারোর কাছে আমি সেটা তার কাছে আমি আপোষ করবো না। সুতরাং এখানে একটা বিশাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে গেছে। আমেরিকারা যখন আসে, এই যে আমরা পত্রিকায় দেখি সবসময় এদের ষড়যন্ত্র হচ্ছে, আমরা এরা ভিতরে একটা হয় কিন্তু বাইরে কিন্তু দেখবেন সবসময় মিষ্টি, সুগার, মধু। পত্রিকায় দেখি অর্থনৈতিক সাহায্য দিতে আসছে, আমাদের মাঝখানে সম্পর্ক গভীর হবে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মানুষকে করার জন্য, টাচ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এবার জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত বিএনপি সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। চাল চলন থেকে শুরু করে কথাবার্তা সবকিছুতেই ছিল তার আলাদা এক ধরন। 2005 সালে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা, 2004 সালের গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আওয়ামী লীগ সরকার। লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে বরাবরই ছিল একটা আতঙ্কের নাম। 7 সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে তিনি ভারতকে এতটাই অস্থিতিশীল করে তুলেছিলেন যা চীন পাকিস্তান মিলে এত বছরেও করতে পারেনি। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার এলাকায় এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 21 আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। 2004 সালে বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিএনপি সরকার 2001 থেকে 2006 সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল, তার মধ্যে অন্যতম হলো 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র এবং গোলাবারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। 2টি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে। সে সময় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে এসব অস্ত্র খালাস হবার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি এবং বিস্ফোরক দ্রব্য। এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা যায় 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। সেদিন দিবাগত রাত 2টা থেকে ভোর 6টা এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি আব্দুল্লাহেল বাকি। প্রায় 30 জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্ট গার্ডের সদস্যরা। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল। দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছেন ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে, অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতেই যেত। বিএনপি অবশ্য বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়। মারি সালাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি তোমাদেরকে। সংগঠনটার নাম কি? পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন, মানে প্যাক নামের একটি সংগঠন। ওই দাদাদের পুঁই কিভাবে বাজাতে হয়, মার হবে কিন্তু মারি কোনো আওয়াজ হবে না, শুধু এতটুকু হবে, জ্বলবে কিন্তু ভেতরে জ্বলবে, কিন্তু বাইরে কিছু বলা যাবে না। ঠিক একই জিনিস পাকিস্তানের সাথে কিন্তু করা দরকার। এই দায়িত্বটা কেউ নাও, কারণ সময়ে সময়ে এরা আমাদের সাথে যা করেছে মারি সেটাকে বলার মতন। আপনি দেখেন একবার চিন্তা করে কেমন লাগবে যে ভারতের যে কোনো সরকার আসছে বাংলাদেশে, ভারতের অ্যাম্বাসেডর আসছে, আসে কোথায় যাবে? অ্যাম্বাসিতে যাবে, আর সেখানে আমরা এমন এক জিনিস বানিয়ে দিচ্ছি যে জিনিসটা আমাদের দিয়ে যাওয়ার সময় প্রতিনিধিত্ব, এটা কোথায় রে? এটা এখানে মারি, কোথায় এটা? এখানে এমন নাম কেন? অথচ ওই যে মারি সেই ঘটনাটা ঘটিয়েছিলাম, প্রতিশোধের জন্য এই ঘটনাটাই ঘটিয়েছে। সীমান্তে হত্যার প্রতিবাদে রাজধানীর গুলশানে ভারতের যে দূতাবাস আছে, সেই দূতাবাসের যে সড়কটা, সামনের যে সড়কটা, সেই সড়কটার নামকরণ করা হয়েছে। তবে এটা সরকারিভাবে না, একটা সংগঠন করেছে। আমরা মনে করি সরকারিভাবে এই রাস্তাটার নামকরণ এবং এই কী বলা হচ্ছে নাম ফলকটাকে এস্টাবলিশ করা হোক শহীদ ফেলানি সড়ক। আপনার ভারতীয় দূতাবাসের সামনের সড়কটাকে শহীদ ফেলানি সড়ক ঘোষণা করে
নাম ফলক স্থাপন করেছে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন মানে প্যাক নামক একটি সংগঠন। গতকালকে এই নাম ফলকটিকে তারা স্থাপন করেছে, আপনারা স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন। এর আগে বেশ কয়েকবার গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ বেঁচে থাকতে তিনি সহ বিভিন্ন সংগঠন সীমান্তে হত্যা বন্ধ এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছিল, কিন্তু আমাদের সরকারই তো ছিল ভারতকে চাটায় ব্যস্ত, আমাদের মন্ত্রীরা ছিল ভারতের গোলামিতে ব্যস্ত, যার কারণে ভারত এটা নিয়ে কখনো কর্ণপাত করে না। বাট এখন সময় পরিবর্তন হয়েছে। তো এই সড়কের নাম ফেলানি রাখার দাবি উঠেছিল আরো আগেই, কিন্তু সরকারের এই চামচামির কারণে এটা আসলে সম্ভব হয়নি। তো সেই দাবির পরিপ্রেক্ষিতেই এখন যেহেতু নতুন একটা বাংলাদেশ, সেখানে অনেক কিছু করা সম্ভব হচ্ছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের পাশের সড়কের নাম করা হয়েছে ফেলানি খাতুন। ফেলানি খাতুনের নামে শহীদ ফেলানি সড়ক নামকরণ করা হয়েছে। খেয়াল আছে তো আমাদের ফেলানির কথা? 2011 সালের 7ই জানুয়ারি বাংলাদেশ ভারত সীমান্তের কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের হাতে আমাদের ফেলানি খাতুন নামক ওই ছোট্ট কিশোরীটিকে আপনার জীবন দিতে হয়েছিল। ফেলানির লাশ 5 ঘন্টা কাঁটাতারে আপনার ঝুলেছিল। বাবার সঙ্গে ফেলানি নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করত, বিয়ের উদ্দেশ্যে সেই দিন দেশে ফিরছিল। ভারত থেকে আসতেছিল, তারা ওইখানেই মারে ফেলাই দিচ্ছে। গেল ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর অজিত রায়, স্বর্ণা দাস 13 বছরের কিশোরী, তারাও মাইরা নিয়ে গেছে। আমাদের বিজেপি গিয়ে বৈঠক করছে, এবার কথাবার্তা ভালোই বলছে, কিন্তু এরা ফালাবে এটা আপনি নিশ্চিত থাকেন, খুব বেশি দিন লাগবে না আর একটা নিউজ করার জন্য। তবে ভারতের নাকের ডগায় এই যে একটা জিনিস বানাইছে, এটা হচ্ছে চোখের শান্তি। তা আমি মনে করি পাকিস্তানের নাকের ডগায়ও এরকম কিছু একটা নাম ফলক বা রাস্তা তৈরি করে দেওয়া হোক। ইতিহাস তারা যেখানে কলঙ্কিত করেছে এটা সামনে দিয়ে যাবে, মনে মনে মানে বাংলাদেশের উপর গোসা হবে, কিন্তু হাসিতে এরকম করতে হবে। সাংবাদিক হ্যালো হ্যালো মোদিজি, সব খুশ হ্যাঁ, ঠিক এরকম বলতে হবে। ভিতরে জলে বদল কাকার বলছিল, জলে ভেতরে জলে বাইরে জলে, জ্বালাটা চলতে হবে। তবে শুধুমাত্র এই প্রতীকী প্রতিবাদ দিয়ে কাজ হবে না, এটা এক ধরনের অ্যাকশন। সরকারকে রাষ্ট্র টু রাষ্ট্র এই জায়গাটাতে মেকশিওর করতে হবে সীমান্তে কোনো ধরনের গুলি চালানো যাবে না, প্রাণঘাতী কোনো গুলির সুযোগ নেই, এটা মেকশিওর করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। তারপর যেটা করছে এটাতে আমি বাংলাদেশের ভেতরে গোপালগঞ্জ কি একটা স্বাধীন জেলা যেটা বাংলাদেশের মতো করে চলবে না, এইরকম কোনো ব্যাপার আছে কিনা এটা এই মুহূর্তে আমাদের ভাবতে হচ্ছে। কারণ গতকাল এমন একটা ঘটনা ঘটেছে যেটাতে এটা আবার নতুন করে আমাদের মনে পড়লো। এটা নতুন করে বলছি কারণ এটা এর আগেও আমাদের সামনে এসে হাজির হয়েছিল শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পরও। আমাদের মনে থাকার কথা যে ওখানে সেনাবাহিনী হামলার শিকার হয়েছিল শেখ হাসিনার পতনের পর। এত বড় স্পর্ধা তারা দেখিয়েছিল এবং তাদের স্পর্ধা দেখানো থামেনি। 1 মাসের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও গতকাল ওখানে আবার এমন একটা ঘটনা ঘটেছে, তাতে এই প্রশ্ন হাজির হয়েছে এবং সরকারকে আসলে এটাকে নিয়ে সিরিয়াসলি ডিল করতে হবে এবং জনগণের সামনে বার্তা দিতে হবে যে বাংলাদেশের ভেতরে, স্বাধীন বাংলাদেশের ভেতরে একটা আওয়ামী স্বাধীনতা নিয়ে গোপালগঞ্জ আলাদা সত্তা নিয়ে থাকবে কিনা। গতকাল গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, আহত 50, এরকম একটা খবর আমাদের সামনে এসছে। আমি একটু পড়ি দুই পক্ষের বক্তব্য পড়ি, এমনকি আওয়ামী লীগের বক্তব্য যদি পড়ি তাতেও আমাদের খুব ভয়ঙ্কর রকম আপত্তি আছে। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানির গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন, এতে সাংবাদিক সহ অন্তত 50 জন আহত হয়েছেন। ওসি খুব ক্লিয়ারলি বলতে পারেননি। যিনি মারা গেছেন তিনি ঢাকায় ক্রিকেট আম্পায়ার হিসাবে কাজ করেন। এর মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তার স্ত্রী, এরা সহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন, হসপিটালে নেওয়া হয়েছে তথ্য। এবার আমরা দেখি যে দুই পক্ষের বক্তব্য কি। সদর উপজেলা বিএনপি সভাপতি শিকদার শহীদুল ইসলাম বলেন, বিকাল 5টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম মোড়ে আমরা শান্তিপূর্ণ পথসভা শেষ করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানির বাবা মায়ের কবর জিয়ারত করতে টুঙ্গিপাড়ায় যাচ্ছিলাম। ঘোনাপাড়া মোড়ে পৌঁছলে গোপালগঞ্জ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন মোল্লা, গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিফরুল ফকির, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান ও হাসান মোল্লার নেতৃত্বে গাড়িবহরে হামলা করা হয়। স্পষ্টভাবেই ওনারা বলছেন ওনারা যাচ্ছিলেন এবং হামলা করা হয়েছে। আওয়ামী লীগের বক্তব্যটা পড়ি, যেটা দিলে আমার মনে হয় যথেষ্ট। বিএনপির নেতাকর্মীরা, এটা হচ্ছে আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামানের নাম কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আলিমুজ্জামান বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে যাওয়ার সময় ঘোনাপাড়া এলাকায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলেন। বাধা দিলে তাদের উপরে হামলা হয়। হামলায় তিনি নিজেও আহত হয়েছেন। ধরে নেই আওয়ামী লীগ যা বলেছে সেটাই সঠিক। একটা পতিত স্বৈরাচার যে মাফিয়া ছিল, ফ্যাসিস্ট মাফিয়া ছিল, যে এই দেশকে একটা সন্ত্রাসী সাম্রাজ্য বানিয়েছিল, তাদের পোস্টার, তার বাপের ছবিওয়ালা পোস্টার এই দেশে থাকবে না, ফুল স্টপ। শেখ হাসিনার ছবি এবং শেখ মুজিবের ছবিওয়ালা কোনো পোস্টার এই দেশে থাকবে না। তো কি হয়েছে? তারা ছিঁড়েছে, যদি তাদের কথা সত্য হয়, ছেঁড়ারই তো কথা। শেখ মুজিবকে নিয়ে, তার মুক্তিযুদ্ধকার সময়কার রাজনীতি নিয়ে, তার আগের রাজনীতি নিয়ে ভিন্ন আলাপ আছে, কিন্তু শেখ হাসিনা শেখ মুজিবকে বাংলাদেশে তার স্বৈর শাসনের, তার অপশাসনের, তার মাফিয়াগিরির সিম্বলে পরিণত করেছিল। সুতরাং এই যে যত ভাস্কর্য মূর্তি ভাঙা হয়েছে সেই কারণে হয়েছে, সুতরাং তারও পোস্টার থাকবে না কোথাও। প্রশ্ন হচ্ছে এত সাহস এদের আসলে কোত্থেকে আসে? ওই পোস্টার ছেঁড়ার পর তারা পাল্টা বাকবিতণ্ডা করে বাধা দেয়, এই সাহস কোত্থেকে আসে? কারণ আমি মনে করি এই সাহসটা তাদেরকে সঞ্চয় করতে দেয়া হয়েছে, আমি মনে করি।
আজ পর্যন্ত কি গোপালগঞ্জের এই যেটা আওয়ামী লীগের নেতৃত্বে আছে, এখানে তাদের শাসন চলছে, সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা সরকার নিয়েছে? সেনাবাহিনীর উপরে হামলা হয়েছিল, সেনাবাহিনী সেখানে গিয়েছিল, পরে কিছু অভিযান চালিয়েছে বলে আমরা যতদূর জানি। এরপর কি হয়েছে জানি, পুলিশ এখনো যথেষ্ট তাদের মতো করে ভালোভাবে দায়িত্ব পালন করতে শুরু করেনি। এর মধ্যেও প্রচুর প্রচুর কারসাজি আছে, কিন্তু করেনি। যদি সেটা হয়ে থাকে, সেখানে যৌথ বাহিনী যাওয়া দরকার এবং আওয়ামী লীগের মোটামুটি নানান জায়গার নানান পর্যায়ের টপ থেকে শুরু করে মাঝারি পর্যায়ের বিভিন্ন যেসব নেতাকর্মীরা আছেন তাদেরকেও আইনের আওতায় আনা উচিত, এমনিতেই আনা উচিত। কারণ ওই জেলা আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে পারে না। এবং আমি মনে করি জেলার প্রতি আরো বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল, কারণ সেটা তাদের ঘাঁটি ছিল চিরকাল। একটা পতিত স্বৈরাচারও তার এলাকায়, আমি শুনেছি গোপালগঞ্জে থাকা মানুষকে নিয়ে, যে সেখানে কি পরিমাণ ব্যয় হয়েছে। একটা তথ্য একটু দেই, তাহলে বোঝা যাবে কেন গোপালগঞ্জ। ওইটা আসলে শেখ হাসিনার প্রতি ভালোবাসাটা আসে না। বাংলাদেশে এটা নিয়ে অনেক কথা হয়েছে, এটা নিয়ে কথা বলা নিয়ে সমস্যা হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এডিপি, বাজেটের যে অংশটা উন্নয়ন ব্যয়। আমরা অনেকে হয়তো জানি না, বাংলাদেশে ঢাকা চট্টগ্রামের পর তৃতীয় যে জেলাটায় সর্বোচ্চ বরাদ্দটা গোপালগঞ্জ। এবং আমি হিসেব করে দেখেছি গোপালগঞ্জে যে বরাদ্দ হয়, সেই বরাদ্দ রংপুর বিভাগের, আই রিপিট, রংপুর বিভাগের 8টা জেলার যে বরাদ্দ আছে তার দ্বিগুণের বেশি। একটা জেলায় সে তৃতীয় বরাদ্দ হয় এবং সেটা একটা বিভাগের 8টা জেলার দ্বিগুণের বেশি। তার মানে হচ্ছে রংপুর বিভাগের একটা জেলা গড়ে 16 ভাগের 1 ভাগ, মানে 6-7% গোপালগঞ্জের সমান বরাদ্দ পায়। অথচ এই দেশে রংপুরের বিভাগের জেলাগুলো হচ্ছে সবচেয়ে দরিদ্র জেলাগুলোর মধ্যে, প্রায়গুলো 5-6টা জেলাই টপ 10টার মধ্যে পড়ে। এই হচ্ছে শেখ হাসিনা, যিনি তার বাড়িতে এভাবে টাকা উড়িয়েছেন এবং এরা টাকা খেয়ে, এই দেশের জনগণের টাকা খেয়ে আজকে শেখ হাসিনার পক্ষে লাঠি নিয়ে নামে। ভয়ঙ্কর স্পর্ধা। আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব দ্রুত সরকারের এখানে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার পর নিতে হবে, কারণ আগেও বলেছি আওয়ামী লীগের বয়ানও যদি সঠিক হয় তাহলেও এটা করতে হবে। এবং ওখানে যৌথ বাহিনীর নেতৃত্বে, যৌথ বাহিনীর প্রহরায় আওয়ামী লীগের সব পোস্টার ছিঁড়তে হবে। এই দেশে মাফিয়া শেখ হাসিনার এবং তার বাবার ছবি সম্বলিত কোনো পোস্টার থাকবে না, এখন না, কোনো একদিন আমরা যদি তাদের রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি, কারণ এটা নিয়ে ডিবেট এখন আমাদের সমাজে চলমান, এরকম একটা দলের রাজনীতি না করার, তাকে রাজনীতি বন্ধ করে দেওয়ার, নিষিদ্ধ করে দেওয়ার বহু যৌক্তিক কারণ গ্লোবালি আমরা পাবো। সুতরাং শুধু আমাদের দেশের বিষয় না, সারা পৃথিবীতেই এটা আছে নজির। সেটা আমরা করবো কিনা, এখন যদি সে সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত যদি না নেই কোনোদিন, তারা তাদের পোস্টার নিয়ে আসতে পারবে। তারপর সেই পোস্টারে শেখ হাসিনার ছবি থাকবে কিনা এই আলাপ আমরা করতে পারি। এই দেশটাকে ছাড়খাড় করে দেওয়া শেখ হাসিনার ছবি পোস্টার থাকবে, আবার সেটা ছুলে পেটাতে আসবে, একজন মানুষ খুন করে ফেলবে। এই বিভৎসতা আমরা মেনে নেব না। তবে আওয়ামী লীগের মতো বলি না, কারণ এই দেশ থেকে দলে দলে মানুষজন যদি গোপালগঞ্জ যেতে থাকে, এটাকে প্রতিরোধ করার জন্য ওদের নিশ্চিহ্ন হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমি সব সময়ের মতো এখনো বলি, আমি কখনো চাই না এগুলোর পাল্টা কিছু দলের দিক থেকে হোক। গোপালগঞ্জে বিএনপির ঘাঁটি অত শক্ত না, কিন্তু সারা দেশে যা আছে তারা যদি দলে দলে গোপালগঞ্জ যেতে শুরু করে, কি হবে? গোপালগঞ্জবাসীর কথা বলছি না, গোপালগঞ্জবাসী এই আওয়ামী লীগের পান্ডাদের, তারা বুঝতে পারছে নিশ্চয়ই। কিন্তু আমি দৃঢ়ভাবে চাই এরকম কোনো পদক্ষেপ বিএনপি বা কারো দিক থেকে হবে না। এখানে রাষ্ট্রীয়ভাবে এটা করতে হবে। পুলিশ নেই, বিজিবি, মিলিটারি, যৌথ বাহিনী যাবে, গিয়ে এই ঘটনার সাথে যারা জড়িত ধরে আনবে, আইনের হাতে সাপোর্ট করবে এবং ওখানে ফ্রিলি অন্য পার্টির কর্মসূচি চলতে দিতে হবে। কারা বাধা দেয় সেটা যাতে দেখা যায়, এবং সেই শুরুর সময়টাতে অবশ্যই খুব ভালো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগের যারা তাতে ন্যূনতম বাধা দিতে চেষ্টা করে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। শুরুতে যেটা বলেছিলাম, এটা স্বাধীন বাংলাদেশ, এটা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ। বহু দেখেছি, বহু কষ্ট সহ্য করেছি। ওই বাংলাদেশের মধ্যে একটা স্বাধীন গোপালগঞ্জ, আওয়ামী গোপালগঞ্জ থাকবে, যেখানে তারা পিটিয়ে বিএনপি বা অন্য কোনো মানুষকে মেরে ফেলবেন বা পেটাবেন, তার মতো কথার মতো চলতে হবে। যেখানে এই মাফিয়া শেখ হাসিনার পোস্টার থাকবে, সেরকম কিছু হতে দেওয়া যাবে না। প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নিলে, আমি আশঙ্কা করি এটা নিয়ে মানুষজন ক্ষুব্ধ হতে শুরু করবে, গোপালগঞ্জের বাইরের মানুষজন। এই পরিস্থিতি তখন কারোর জন্যই ভালো হবে না। প্রশাসনের খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি, এবং আমরা যেন আমাদের যার জায়গা থেকে সরকারের উপরে চাপ তৈরি করতে হবে। কারণ আমরা দেখছি অনেক ক্ষেত্রেই সরকারের এক ধরনের কমপ্লাসেন্সি, বা সরকার একটু করছি এরকম ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না, এবং ওখানে যদি দুটো পক্ষ পরস্পরের বিরুদ্ধে লেগে যায়, সেটা খুব খারাপ বার্তা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।